নমস্কার বন্ধুরা, টু এনলাইটেনমেন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো যে 1000 এমসিকিউ ফর ইন্ডিয়ান হিস্ট্রি সিরিজ তোমাদের অলরেডি চালু হয়ে গেছে। সেট ওয়ান এর আগের দিন করিয়ে দেওয়া হয়েছে এবং আজকে সেট টু করানো হচ্ছে। তো যারা সেট ওয়ানের ভিডিও দেখোনি তারা সেটি দেখে নেবে এবং কোশ্চেনগুলি অবশ্যই খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দেখার এবং পড়ার চেষ্টা করবে এবং পারলে খাতাতে নোট করে রাখবে। তো যাই হোক, আজকে সেট টু শুরু করছি। এর আগে 25টি কোশ্চেন করিয়ে দেওয়া হয়েছে এবং আজকে 25টি কোশ্চেন করানো হবে। শুরু করা যাক। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে যে আলেকজান্ডার কত মাস ভারতে ছিলেন? তো এখানে অপশান এ 16 মাস, অপশান বি 19 মাস, অপশান সি 20 মাস, অপশান ডি 24 মাস। যে আলেকজান্ডার কত মাস ভারতে ছিলেন? আলেকজান্ডার 19 মাস ভারতে ছিলেন। তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যে দ্য গ্রেট আলেকজান্ডার ছিলেন ম্যাসিডনের রাজা। তিনি পারস্য আক্রমণ করে জয় করার পর ভারতে প্রবেশ করেন। তিনি 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন এবং তিনি 323 খ্রিস্টপূর্বাব্দে মারা যান। তো আগের ভিডিওতেও এরকম কিছু অ্যাডিশনাল ইনফরমেশান দিয়ে দিয়েছি আমি এবং এই ভিডিওতেও দিচ্ছি, যেহেতু শুধু এমসিকিউ পড়ে পরীক্ষায় বসে এখন কোনো লাভ হবে না। কোশ্চেনের লেভেল এখন খুব হাই হচ্ছে। যাই হোক, পরের কোশ্চেন বলছে কোন রাজা প্রিয়দর্শী নামে খ্যাত ছিল? বলছে ভারতের কোন রাজার নাম প্রিয়দর্শী বা তার উপাধি ছিল প্রিয়দর্শী। তো অপশান এ বিন্দুসার, অপশান বি দশরথ, অপশান সি অশোক, অপশান ডি বৃহদ্রথ। তো প্রিয়দর্শী নামে খ্যাত ছিলেন সম্রাট অশোক। এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। বলছে সম্রাট অশোক সিংহাসনে আরোহণ করেন 273 খ্রিস্টপূর্বাব্দে, কিন্তু তার রাজ্যাভিষেক ঘটেছিল 269 খ্রিস্টপূর্বাব্দে। তো সম্রাট অশোক সিংহাসনে আরোহণ করেছিলেন 273 খ্রিস্টপূর্বাব্দে, কিন্তু তার রাজ্য অভিষেক হয়েছিল 269 খ্রিস্টপূর্বাব্দে, সিংহাসনে আরোহণ করার 4 বছর পর। যে তিনি নিজেকে দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী বলতেন। তো সম্রাট অশোক নিজেকে দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শীও বলতেন। সম্রাট অশোকের রাজত্বকালে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হলো কলিঙ্গ যুদ্ধ, যেটি ঘটেছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। তো এটাও খুব ইম্পর্টেন্ট। কলিঙ্গ যুদ্ধ থেকে অনেক সময় কোশ্চেন চলে আসে। যে অশোকের মৃত্যু হয় খ্রিস্টপূর্ব 232 তো অশোক 232 খ্রিস্টপূর্বাব্দে মারা গিয়েছিল। আমরা চলে যাবো পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 28 বলছে প্রাচীন ভারতে কুনিক নামে কে পরিচিত ছিলেন? তো প্রাচীন ভারতে কোন রাজাকে কুনিক বলা হতো? তো এখানে 4টি অপশান রয়েছে। অপশান এ বিম্বিসার, অপশান বি অজাতশত্রু, অপশান সি বিন্দুসার, অপশান ডি অশোক। তো প্রাচীন ভারতে কুনিক নামে যিনি পরিচিত ছিলেন তিনি হলেন অজাতশত্রু। অজাতশত্রুকে আমরা কুনিক নামে চিনি বা কুনিক ছিল তার উপাধি। অজাতশত্রু ছিলেন বিম্বিসারের পুত্র। তিনি বিম্বিসারের পুত্র ছিলেন এবং তিনি পিতাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন। তো তিনি পিতাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেছিলেন। যে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে তার সময় 486 খ্রিস্টপূর্বাব্দে। তো গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে তার সময়। যে প্রথম বৌদ্ধ সম্মেলন তার নেতৃত্বে হয়েছিল রাজগৃহে মহাকাশ্যপের সভাপতিত্বে 483 খ্রিস্টপূর্বাব্দে। তো প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল কার নেতৃত্বে? অজাতশত্রুর নেতৃত্বে, এবং সেখানে সভাপতিত্ব করেন মহাকাশ্যপ, যেটি হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। আমরা চলে যাবো পরের কোশ্চেনে। বলছে এলাহাবাদ প্রশস্তি কার রচয়িতা কে? এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? অপশান এ হরিসেন, অপশান বি বিশাখা দত্ত, অপশান সি কালিদাস, অপশান ডি শূদ্রক। তো এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন। হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচয়িতা এবং তিনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। এখানে কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে যে এলাহাবাদ প্রশস্তিকে প্রয়াগ প্রশস্তিও বলা হয়। তো অনেক সময় কোশ্চেনে এলাহাবাদ প্রশস্তি না দিয়ে প্রয়াগ প্রশস্তিও দিতে পারে, যে দিয়ে দেবে যে প্রয়াগ প্রশস্তি কার রচনা। তখন ঘাবড়ে গেলে হবে না, তোমাদের মনে রেখে, যাতে তোমাদের মনে থাকে যে এলাহাবাদ প্রশস্তিকে প্রয়াগ প্রশস্তি বলে, সেটা আমি বলে দিলাম। এই জন্যই আমি অ্যাডিশনাল ইনফরমেশানগুলো দিচ্ছি,
যে প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে রিলেটেড যে কোনো কোশ্চেন যাতে তোমরা পরীক্ষায় করে আসতে পারো। বলছে হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি এবং তিনি এলাহাবাদ প্রশস্তির রচয়িতা। চলে যাবো পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 30 বলছে অমিত্রাঘাত উপাধি কার ছিল? বলছে অমিত্রাঘাত উপাধি কার ছিল? অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি প্রথম চন্দ্রগুপ্ত, অপশান সি বিন্দুসার, অপশান ডি কনিষ্ক। তো অমিত্রাঘাত উপাধিটি ছিল অপশান সি বিন্দুসারের। বিন্দুসারকে অমিত্রাঘাত বলা হতো বা তিনি অমিত্রাঘাত উপাধি নিয়েছিলেন। কিছু ইনফরমেশন দেওয়া আছে যে বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, তার পুত্র ছিলেন বিন্দুসার এবং সম্রাট অশোকের পিতা। বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং সম্রাট অশোকের পিতা। যে অমিত্রাঘাত কথার অর্থ হলো শত্রু নিধনকারী। তো অমিত্রাঘাত কথার অর্থ হলো শত্রু নিধনকারী। যে তিনি আজীবক সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতা করেছিলেন। তিনি আজীবক সম্প্রদায়ের যেটি প্রতিবাদী ধর্মীয় সম্প্রদায় ছিল তার পৃষ্ঠপোষকতা করেছিলেন। জৈন গ্রন্থে তাকে সিংহ সেনা বলা হয়েছে। তাহলে এখানে তার আরেকটি উপাধি পেলাম যে জৈন গ্রন্থে তাকে সিংহ সেনা বলা হয়েছে। বিন্দুসারকে সিংহ সেনাও বলা হতো। চলে যাবো পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 31 বলছে অর্থশাস্ত্র কে রচনা করেন? এ চাণক্য, বি কালিদাস, সি হর্ষবর্ধন, ডি বাৎসায়ন। তো অর্থশাস্ত্র রচনা করেছিলেন চাণক্য বা কৌটিল্য। তো এখানে কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে যে চাণক্য যিনি বিষ্ণুগুপ্ত এবং কৌটিল্য নামেও পরিচিত। কৌটিল্য মৌর্য সাম্রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষাবিদও ছিলেন। তো এই যে চাণক্য বা কৌটিল্য নামের ব্যক্তি, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে সাহায্য করেছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করতে এবং চন্দ্রগুপ্ত মৌর্য রাজা ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। তো চলে যাবো পরের কোশ্চেনে যে কে ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন? তা আমি কিছুক্ষণ আগেই বললাম যে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি শেষ নন্দরাজ ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করেন। এখানে কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে যে চন্দ্রগুপ্ত মৌর্য হলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। তিনি নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে যুদ্ধে পরাজিত করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি ছিল মহারাজাধিরাজ। চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি ছিল মহারাজাধিরাজ এবং তিনি ধননন্দকে যুদ্ধে পরাজিত করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। চলে যাবো আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 33 বলছে অশোক এবং মৌর্য সাম্রাজ্যের পতন এই গ্রন্থটির লেখককে? বলছে অশোক এবং মৌর্য সাম্রাজ্যের পতন এই বইটির লেখককে? অপশান এ ডিএন ঝা, অপশান বি রমিলা থাপার, অপশান সি রামচরণ শর্মা, অপশান ডি কেউ নয়। তো অশোক ও মৌর্য সাম্রাজ্যের পতন এই বইটি লিখেছিলেন লেখক রমিলা থাপার। চলে যাবো পরের কোশ্চেনে। বলছে চিকিৎসক জীবক কোন রাজার রাজসভায় নিযুক্ত ছিলেন? তো সেই যুগে জীবক নামের একজন খুব বিখ্যাত চিকিৎসক ছিলেন। তিনি কোন রাজার রাজসভায় নিযুক্ত ছিলেন? অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি অশোক, অপশান সি বিম্বিসার, অপশান ডি রাজা কৃষ্ণদেব। তো চিকিৎসক জীবক বিম্বিসারের রাজসভায় নিযুক্ত ছিলেন। এখানে কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে যে তিনি ছিলেন বুদ্ধের সমসাময়িক এবং বৌদ্ধদের কাছে জীবক বুদ্ধদেবের ব্যক্তিগত চিকিৎসক হিসাবে পরিচিত ছিলেন। তো বৌদ্ধরা জীবককে বুদ্ধদেবের ব্যক্তিগত চিকিৎসক হিসাবে মানতেন। তাকে কিং অফ মেডিসিন বলা হতো। তো জীবককে কী বলা হতো? কিং অফ মেডিসিন। চলে যাবো পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 35 বলছে নিচের কোন গ্রন্থ হতে জানা যায় মৌর্যরা শূদ্র বর্ণের? তো মৌর্যরা যে শূদ্র বর্ণের ছিল সেটি কোন গ্রন্থ থেকে জানা যায়? অপশান এ জাতক,
অপশন বি পুরাণ, অপশন সি ইউরোপীয় শাস্ত্রীয় লেখক, অপশন ডি পূর্ব। তো মৌর্যরা যে শূদ্র বর্ণের ছিল এটি জানা যায় অপশন বি পুরাণ গ্রন্থ থেকে। পুরাণ থেকে জানা যায় যে মৌর্যরা শূদ্র বর্ণের ছিল। তো মৌর্য যে শব্দটা, মৌর্য শব্দটি এসেছে মুরা থেকে। মুরা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের মা। মৌর্য বংশের যে প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, তার মা হলেন মুরা, এবং এই মুরা নাম থেকেই মৌর্য নামটি এসেছে, মৌর্য শব্দের উৎপত্তি। আমরা চলে যাবো পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 36 বলছে, নিচের কোন উৎস হতে জানা যায় শ্রীনগর অশোক দ্বারা নির্মিত হয়? তো নিচের কোন উৎস থেকে জানা যায় যে শ্রীনগর অশোক দ্বারা নির্মিত হয়েছিল? তো শ্রীনগর আমরা জানি ভারতের একটি রাজ্য, যে কাশ্মীরে অবস্থিত, রাজ্য না, শহর। তো বলছে অশোক দ্বারা নির্মিত হয়েছিল শ্রীনগর, এটি কোন উৎস থেকে জানা যায়? বলছে এ কলহনের রাজতরঙ্গিনী, বি দিব্য বন্দনা, সি তারানাথের তিব্বতের ইতিহাস, ডি মহাভমাস। তো এটি জানা যায় কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে। কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে জানা যায় শ্রীনগর অশোক দ্বারা নির্মিত হয়েছিল। চলে যাও পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 37 বলছে, কোন মৌর্য শাসক শ্রবণ বেলগলায় ভদ্রবাহুর অনুষঙ্গী ছিলেন? অপশান এ অশোক, অপশান বি চন্দ্রগুপ্ত, অপশান সি দশরথ, অপশান ডি বিন্দুসার। তো কোন মৌর্য শাসক শ্রবণ বেলগলায় ভদ্রবাহুর অনুষঙ্গী ছিলেন? এখানে অ্যান্সার হয়ে যাবে চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত মৌর্য। এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। 24 বছর রাজত্ব করার পর শেষ জীবনে তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং মহীশূরের শ্রাবণ বেলগলায় জৈন ধর্ম প্রচারে গিয়েছিলেন এবং সেখানে জৈন প্রথা অনুযায়ী প্রায় প্রবেশনে দেহত্যাগ করেন। তো প্রায় প্রবেশনে কথার অর্থ হলো অনশনে। এটা জৈন প্রথা অনুযায়ী যে জৈন ধর্ম প্রচারে শেষ জীবনে যদি কেউ জৈন ধর্ম গ্রহণ করে বা জৈন ধর্ম শেষ পর্যন্ত তার জীবনে চলে, তাহলে সেই অনুযায়ী তাকে অনশনে দেহত্যাগ করতে হবে। এবং তিনি গিয়েছিলেন ভদ্রবাহুর সাথে। ভদ্রবাহু ছিলেন জৈন ধর্মের একজন তীর্থঙ্কর। তো আমরা চলে যাবো পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 38 বলছে যে, কে বলেছেন সকল প্রজাই আমার সন্তান? তো সকল প্রজাই আমার সন্তান এই কথাটি কে বলেছিলেন? অপশান এ অজাতশত্রু, অপশান বি বিন্দুসার, অপশান সি অশোক, অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য। তো সকল প্রজাই আমার সন্তান এই কথাটি বলেছিলেন সম্রাট অশোক। সম্রাট অশোক বলেছিলেন সকল প্রজাই আমার সন্তান। এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। বলেছে অশোক বলতেন সবে মুনি সে প্রজা মামা, অর্থাৎ সকল মানুষই আমার সন্তান। সবে মুনি সে প্রজা মামা কথার অর্থ হলো সকল মানুষই আমার সন্তান। এবং ভিনসেন্ট স্মিথ বলেছেন অশোক মানব জাতির প্রথম ধর্মগুরু। তো ভিনসেন্ট স্মিথ অশোককে মানব জাতির প্রথম ধর্মগুরু বলে আখ্যা দিয়েছেন। আমরা চলে যাবো পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 39 সাতবাহন কোন ভারতের শক্তিশালী রাজবংশ ছিল? সাতবাহন কোন ভারতের শক্তিশালী রাজবংশ ছিল? অপশান এ পূর্ব, অপশান বি উত্তর, অপশান সি দক্ষিণ, অপশান ডি পশ্চিম। তো সাতবাহন ছিলেন সাতবাহন ছিল দক্ষিণ ভারতের শক্তিশালী রাজবংশ। কিছু ইনফরমেশন আছে যে সাতবাহনরা জাতিতে ছিল ব্রাহ্মণ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক। তো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে করেন? সিমুক, এবং তারা জাতিতে ব্রাহ্মণ ছিল। এটা খুব ইম্পর্টেন্ট যে মগধের সিংহাসনে কোন সাম্রাজ্য বা ব্রাহ্মণ সাম্রাজ্য সিংহাসন বসেছিল এবং রাজ করেছিল। তো তখন তোমরা বলবে সাতবাহনরা ব্রাহ্মণ ছিল এবং তারা মগধের সিংহাসনে বসেছিল এবং সেখানে রাজকার্য চালিয়েছিল। চলে যাবো পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 40 বলছে গৌতমীপুত্র সাতকর্ণী
কোন রাজবংশের শাসক ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী কোন রাজবংশের শাসক ছিলেন? অপশন এ রাষ্ট্রকূট, অপশন বি সাতবাহন, অপশন সি চোলা, অপশন ডি চেরা। তো গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শাসক। এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী, এবং গৌতমীপুত্র সাতকর্ণীর মা গৌতমী বালাশ্রী রচনা করেছিলেন নাসিক প্রশস্তি। তো এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় যে নাসিক প্রশস্তি কার রচনা। তো নাসিক প্রশস্তি রচনা করেছিলেন গৌতমী বালাশ্রী, যিনি ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণীর মা, এবং গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট। আমরা চলে যাব পরের কোশ্চেনে, যে কোন কুষাণ সম্রাট বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? তো কোন কুষাণ সম্রাট বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? তো অপশান এ কনিষ্ক, অপশান বি বিক্রমাদিত্য, অপশান সি কৌটিল্য, অপশান ডি অশোক। তো বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন অপশান এ কনিষ্ক, কুষাণ সম্রাট কনিষ্ক। তো এখানে কনিষ্ক সম্বন্ধে কিছু বলা হয়েছে, যে কনিষ্ক ছিলেন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। কনিষ্ক শকাব্দ প্রচলন করেন 78 খ্রিস্টাব্দে। তো তিনি 78 খ্রিস্টাব্দে শকাব্দর প্রচলন করেন। তার আগে যেটা চলতো সেটা হলো খ্রিস্টপূর্বাব্দ। কনিষ্ক বৌদ্ধ সন্ন্যাসী অশ্বঘোষের কাছে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন, এবং অশ্বঘোষ হলেন বুদ্ধ চরিতের লেখক। তো অশ্বঘোষ ছিলেন বুদ্ধ চরিতের লেখক, এবং কনিষ্ক বৌদ্ধ সন্ন্যাসী অশ্বঘোষের কাছে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন। তিনি অশ্বঘোষের কাছ থেকে বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়েছিলেন। চলে যাব পরের কোশ্চেনে। বলছে গান্ধার শিল্পশৈলীর সঙ্গে কে যুক্ত ছিলেন? গান্ধার শিল্পশৈলীর সঙ্গে কে যুক্ত ছিলেন? অপশান এ কনিষ্ক, অপশান বি দ্বিতীয় পুলকেশী, অপশান সি হর্ষবর্ধন, অপশান ডি পুষ্যমিত্র। তো গান্ধার শিল্পশৈলীর সঙ্গে যুক্ত ছিলেন অপশান এ কনিষ্ক। পরের কোশ্চেন, তক্ষশিলা ছিল এক বিখ্যাত স্থান যে কারণে, বলছে তক্ষশিলার যে একটি বিখ্যাত স্থান ছিল তার কারণ কি? বৈদিক যুগের শুরুতে, মানে এখানে কি বৈদিক যুগের শুরু হয়েছিল? গান্ধার শিল্পের জন্য, গুপ্ত শিল্পের জন্য, না মৌর্য শিল্পের জন্য? তো তক্ষশিলা ছিল এক বিখ্যাত স্থান, তার একমাত্র কারণ হলো গান্ধার শিল্প। গান্ধার শিল্পের জন্য তক্ষশিলা খুব বিখ্যাত ছিল। চলে যাবো আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 44 বলছে ভারতে সোনার মুদ্রা প্রথম কে চালু করেন? বলছে ভারতে সোনার মুদ্রা প্রথম কে চালু করেছিল? এ মৌর্যগণ, বি কুষাণগণ, সি গ্রিকরা, ডি চোলরা। তো ভারতে সোনার মুদ্রা প্রথম চালু করেছিল কুষাণ রাজারা। কুষাণ বংশের রাজারা ভারতে প্রথম সোনার মুদ্রা চালু করেছিলেন। চলে যাও পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 45 বলছে আমরা কেবল ব্যাকটেরীয় গ্রিকদের সম্পর্কে জানতে পারি কি থেকে? তো ব্যাকটেরীয় গ্রিকদের সম্পর্কে কি থেকে জানতে পারি? এ লেখমালা, বি মুদ্রা, সি পুঁথে, ডি ভগ্নাবশেষ। তো ব্যাকটেরীয় গ্রিকদের সম্পর্কে আমরা জানতে পারি মুদ্রা থেকে। চলে যাবো পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 46 বলছে মিনান্দার কে ছিলেন? মিনান্দার নামে একজন ব্যক্তি, তিনি কে ছিলেন? একজন পার্থিয়ান রাজা, একজন ইন্দো ব্যাকট্রিয়ান রাজা, শক রাজা, কোনোটি নয়। তো মিনান্দার ছিলেন একজন ইন্দ্রিয় ব্যাকট্রিয়ান রাজা। তো মিনান্দারের ব্যাপারে আমরা আর কিছু জেনে নেব, যে মিনান্দারের রাজধানী ছিল শিয়ালকোট। শিয়ালকোট নামে একটি জায়গা, যেটি মিনান্দারের রাজধানী ছিল, এবং তিনি ধার্মিকম উপাধি নিয়েছিলেন। তো তিনি ধার্মিকম উপাধি নিয়েছিলেন, মিনান্দারকে ধার্মিকমও বলা হতো। চলে যাবো পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 47 বলছে মিলিন্দ পঞ্চহ কে রচনা করেন? মিলিন্দ পঞ্চহ নামে যে একটি গ্রন্থ, সেটি কে রচনা করেছিলেন? এ অশ্বঘোষ, বি নাগার্জুন, সি বসুমিত্র, ডি নাগসেন। তো মিলিন্দ পঞ্চয়ের রচয়িতা হলো নাগসেন।
এখানে বলা হয়েছে এই গ্রন্থে মিনান্দারের বৌদ্ধ ধর্ম গ্রহণ, নাগসেনের উপদেশ এবং মিনান্দারের প্রশ্নাবলী লিপিবদ্ধ করা হয়েছে। এটি পালি ভাষায় রচিত। তো মিলিন্দ পঞ্চহ যে গ্রন্থটি, সেটি রচয়িতা হলেন নাগসেন এবং এখানে মিনান্দার যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং নাগসেনের উপদেশ এবং মিনান্দারের প্রশ্নাবলী লিপিবদ্ধ করা আছে এবং এটি রচিত হয়েছিল পালি ভাষাতে। তো চলে যাব আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 48 বলছে যে কুষাণ বংশের বিখ্যাত রাজা কে ছিলেন? কুষাণ বংশের বিখ্যাত রাজা কে ছিলেন? অপশন এ কনিষ্ক, অপশন বি পুলকেশী, অপশন সি হর্ষবর্ধন, অপশন ডি বিক্রমাদিত্য। তো কুষাণ বংশের বিখ্যাত রাজা ছিলেন অপশন এ কনিষ্ক। তো এখানে কিছু বলা হয়েছে কনিষ্ক সম্বন্ধে, যে কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার এবং কনিষ্কের উপাধি ছিল দেবপুত্র। কনিষ্ক কী উপাধি নিয়েছিলেন? দেবপুত্র। এবং স্মিথ তাকে দ্বিতীয় অশোক বলে অভিহিত করেছিলেন। তো এটাও খুব ইম্পর্টেন্ট যে দ্বিতীয় অশোক কাকে বলা হয়। তো কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয় এবং এটি বলেছিলেন স্মিথ। এবং কনিষ্কের উপাধি ছিল দেবপুত্র এবং কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। তো আমরা চলে যাব পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 49 বলছে কুষাণ যুগে সর্বোত্তম বিকাশ ঘটে যে ক্ষেত্রে। তো কুষাণ যুগে কোন দিকটায় সর্বোত্তম বিকাশ ঘটেছিল? এ ধর্ম, বি শিল্প, সি সাহিত্য, ডি স্থাপত্য। তো কুষাণ যুগে সর্বোত্তম বিকাশ ঘটেছিল যে ক্ষেত্রে, সেটি হলো শিল্প। এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যে কুষাণ যুগের শিল্পের শ্রেষ্ঠ দান ছিল গান্ধার শিল্প। তো গান্ধার শিল্পের জন্য কুষাণ যুগে শিল্প সর্বোত্তম বিকাশ ঘটেছিল। যে মানুষের যথার্থ প্রতিকৃতি নির্মাণ করার কৌশল এই শিল্পরীতির প্রধান গুণ এবং গান্ধার অঞ্চলে উৎপত্তি, তাই এরূপ নাম। তো গান্ধার অঞ্চলে উৎপত্তি বলে তাকে গান্ধার শিল্প বলা হতো এবং এই শিল্পের কারুকার্য ছিল বা প্রধান গুণ ছিল মানুষের যথার্থ প্রতিকৃতি নির্মাণ করা। তো আমরা চলে যাব পরের কোশ্চেনে এবং আজকের এটাই লাস্ট কোশ্চেন, যে বৃহৎ সংহিতা কার লেখা? তো বৃহৎ সংহিতা কে রচনা করেছিলেন? অপশন এ আর্যভট্ট, অপশন বি বরাহ মিহির, অপশন সি অমর সিংহ, অপশন ডি ব্রহ্মগুপ্ত। তো বৃহৎ সংহিতা রচনা করেছিলেন অপশন বি বরাহ মিহির। তো বৃহৎ সংহিতা রচয়িতা কে ছিলেন? অপশন বি বরাহ মিহির। এখানে কিছু অপশান আছে, ইনফরমেশন আছে যে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য এর রাজসভায় নবরত্নদের মধ্যে বরাহ মিহির ছিলেন একজন। তো গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা যাকে বিক্রমাদিত্যও বলা হয়, তার রাজসভায় 9 জন লোক ছিলেন যাদেরকে একসাথে নবরত্ন বলা হতো এবং এর মধ্যে বরাহ মিহির ছিলেন একজন। এবং পঞ্চসিদ্ধান্তিকা এর রচয়িতা হলেন বরাহ মিহির। তো তিনি বৃহৎ সংহিতা এবং পঞ্চসিদ্ধান্তিকার রচয়িতা, তিনি হলেন বরাহ মিহির। তো আজকে 25টা কোশ্চেন কমপ্লিট। তো তোমরা জানো যে আজকে সেট 2 করালাম, এর আগে সেট 1 করিয়ে দেওয়া হয়েছে। সেট 1-এ 25টা কোশ্চেন করিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি দেখে না থাকো তো সেটা অবশ্যই দেখে নেবে এবং বন্ধুদের মাঝেও শেয়ার করবে। তো ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি।